লাখো রোহিঙ্গার সাথে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ইফতার। মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনী সংকটের প্রাথমিক সমাধান, হাল ছাড়বে না ইউএন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদাদারির খবরের কাছে তাইরে অনেক তারিখ সম্বর্ধনা দেন। যাইছি আনা বাড়ি ফিরে আসছি। Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. ডক্টর ইউনুস গুতেরেস বৈঠক, বাংলাদেশে চলমান সংস্কার এবং পরিবর্তনে পাশে থাকার ঘোষণা জাতিসংঘের মহাসচিবের। মাগুরায় আসিয়ার বাড়িতে শোকের মাতম, পরিবারের পাশে দাঁড়াচ্ছেন অনেকে। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের জেলা কারাগার ঘেরাও। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো কেন্দ্র করে হবিগঞ্জে দুদল গ্রামবাসীর বাক বিতণ্ডা। এক পক্ষের হামলায় আহত অন্তত 15 জন। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সামনের বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে সেখানেই তাদের সাথে ঈদ পালন করতে চান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সময়ের মধ্যে তাদের ফেরাতে অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিয়ে আশ্বাস দেন জাতিসংঘের প্রধান এবং বাংলাদেশ সরকার। দিনভর রোহিঙ্গাদের সাথে কাটিয়ে শিশুদের কাছ থেকে গণহত্যার বর্ণনা শোনেন জাতিসংঘের মহাসচিব। বলেন, আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর অর্থ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে। কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হোসেন শাকিল। পৃথিবীর কোনো বিশ্বনেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি। একসাথে প্রায় 1 লাখ রোহিঙ্গার জমায়েত, সবাই এই জায়গায় এক হয়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। উদ্দেশ্য একসাথে ইফতার। আয়োজনের দাওয়াত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে প্রধান অতিথি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। থ্যাংক ইউ, শুকরিয়া স্যার। অংশ নিয়ে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ভাষায় কথা বলেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে। আশ্বাস দেন যে কোনো মূল্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদাদারির খবরের কাছে তাইরে অনেক তারিখ সম্বর্ধনা দেন। যাইছি আনা বাড়ি ফিরে আসছি। Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. এর আগে দুপুরে ঢাকা থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব। পরিদর্শন করেন একটি ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার। কথা বলেন রোহিঙ্গা শিশুদের সাথে। এ সময় শিশুরা উচ্চশিক্ষার নিশ্চয়তা চান, বিচার চান তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার। আরা তুন দিলা অপরচুনিটি নাই দেয় হিউম্যানিটি বনিবালা তো আরা বনিবা জিম দিলা নাকি ইউনিভার্সিটি মা দেয় হায়ার এডুকেশন স্টাডি করলে আরা পারিম রোহিঙ্গার বিচার আছে, বিচার চায় তো ইতারা হয় মানে বিচারিয়ান করে দিবাল্লা প্রেশার দির প্রেশার মানে তারা কোশিশ গজিল তো না আবার প্রেশার দিব। পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার। সেখানেও কথা বলেন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থায় শান্তি নিশ্চিত হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অর্ধেক করে ফেলার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস।
I can promise that we'll do. রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি। সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে। একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন, তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা, তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে। তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব। সবকিছু সেরে সন্ধ্যার পর বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে একসাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কোনো সংস্থার প্রধান বা কোনো বিশ্ব নেতাদের কাছে পেলেই এই রোহিঙ্গারা একটা কথাই বলেন, সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে দ্রুতই ফেরত যেতে চান মিয়ানমারে। এবারও সেটার ব্যতিক্রম হলো না। জাতিসংঘ মহাসচিবের কাছে তারা একই দাবি করলেন, কিন্তু কথা হচ্ছে প্রতি বছর বা প্রতিবারই এটার আর বাস্তবায়ন হয় না। এবারও কি বাস্তবায়ন হবে? জাতিসংঘ মহাসচিব কি এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারবেন মিয়ানমারে? মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। এদিকে বাংলাদেশের পরিবর্তন এবং চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ পাশে আছে বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে কথা লেখেন তিনি। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের মহাসচিবের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব। সফরের দ্বিতীয় দিনে সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। প্রায় আধ ঘন্টার বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নানা চ্যালেঞ্জ, চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। জানান দেশের চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থনের কথাও। রোহিঙ্গাদের মানবিক সহায়তা হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। আলোচনায় আসে রাখাইন রাজ্যের চলমান অস্থিরতায় বাংলাদেশের ভেতর দিয়ে খাদ্য সহায়তা পৌঁছাতে হিউম্যান করিডোর প্রসঙ্গ। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ছাড়াও সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করার কথা অ্যান্তোনিও গুতেরেসের। এর আগে সকাল 9টায় তার সাথে দেখা করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাথে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। পৌনে 1 ঘন্টার বৈঠকে আসে রোহিঙ্গা সংকটের নানা প্রসঙ্গ। বিশেষ করে তাদের জন্য বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তো ছিলই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কক্সবাজার পৌঁছে বিমানবন্দর সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে সার্কিট হাউসে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসন। পরে খরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেই সাথে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান। বেলা 1টার দিকে কক্সবাজারে পৌঁছায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান। এয়ারপোর্ট থেকে গাড়ি বহন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে রওনা হন অ্যান্তোনিও গুতেরেস। এরপর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিমানবন্দরের রানওয়ে এবং চলমান নির্মাণ প্রকল্পগুলো। সেখানকার সবশেষ পরিস্থিতি তুলে ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিমানবন্দর পরিদর্শন শেষে কক্সবাজার সার্কিট হাউসে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পৌনে 3টা নাগাদ খুরুশকুলে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করেন জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ণ কেন্দ্র। খোঁজ খবর নেন প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও। সেখান থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমস্যার কথা জানতে চান তিনি। কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। কেন করি গরম যাইব অনার মনত কি আছে জানি আর কথা কই পেলাই নয় অনার তো জানি পেলে
সভা শেষে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপেক্ষমাণ অ্যান্তনিও গুতেরেসের সাথে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে এখনও শোকের মাতম। সহমর্মিতা জানাতে তার গ্রামের বাড়িতে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনেরাও আসছেন খোঁজখবর নিতে। সবাই আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মামলার প্রধান আসামি হিটু সহ সবাই রিমান্ডে। সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। আনিশার বয়স কেবল পৌঁছেছে 6-এর ঘরে। ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়া ছিল ওর চাইতে মোটে 2 বছরের বড়। মায়ের সঙ্গে আসিয়ার মাকে সহমর্মিতা জানাতে এসেছে আনিশা। মেয়ে ফোনে দেখে বলে, মা আমি আসিয়াকে দেখতে যাব, আর আমি কোথাও যাব না, আমি যদি ঘর থেকে বের হই আসিয়ার মতো আমারও ওরকম করে মারি ফেলবে না। দিনভর বিভিন্ন এলাকার মানুষ এসেছে মাগুরার জারিয়া গ্রামে। সে তালিকায় ছিল নানা শ্রেণী পেশার মানুষ, ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা আর এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না। এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। শিশু আসিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। সমবেদনা জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানান, এই পরিবারের পাশে থাকবে বিএনপি। যদি একটা এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে, এবং আমি মনে করি তাহলেও আমরা কিছুটা হলেও আমরা নিরাপদ বোধ করব। তো আমি আশা করব অবশ্যই এই সরকার এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে আসিয়া। বর্বর এই ঘটনার সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি প্রতিবেশীদের। আসিয়া আসতো, আমরা একসাথে পড়াশোনা করতাম, আরবি পড়তো, আমরাও আরবি পড়তাম, একসাথেই পড়াশোনা করতাম। একদম পশু না হলে এরকম আচরণ করা আসলে সম্ভব না। ওর ফাঁসি চাই, ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেখায় ধরে কবর দেয়া হবে। অন্যদিকে কাঁদতে কাঁদতে একটু পরপর মূর্ছা যাচ্ছেন আসিয়ার মা। অনাগত দিন নিয়ে দু চোখে ঘোর অমানিসা 4 সন্তানের জননীর। সরকারের কাছে আমার একটা দাবি আছে যে ক্লাস 9-এ পড়া ছাত্রী এখন যে কোনো একটা ছোটোখাটো যদি একটা কর্মের ভিতরে ঢুকাই দিত তাহলে ধরেন ও আমার বোঝাই আর থাকতো না। ধরেন নানান কথা ওরা এখন বলবে। এদিকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে মাগুরার জেলা কারাগার ঘেরাও করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন তারা। শুধু দর্শকের জেলের মাধ্যমে শেষ নয়, আমরা এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেখতে চাই। দর্শকের শুধু কারাগারে রাখা হয়েছে, এই জন্য আমরা এখানে মিছিল করতে চাই। তবে একটাই, ভাই না মনে ভাসি যায়, ভাই না মনে ভাসি যায়। আসিয়া অকালে ঝরে পড়া এক ফুলের নাম। অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সমাজ তাকে নিরাপত্তা দিতে পারেনি। এ দায়মুক্তি তো কোনো কিছুতেই সম্ভব নয়। তবুও সবার দাবি একটাই, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, শ্রীপুর, মাগুরা। এদিকে শিশু আসিয়ার ধর্ষকদের 48 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবিতে নাটোরে প্রতীকী ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়। শুক্রবার রাতে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে সর্বসাধারণের ব্যানারে এই ফাঁসির মঞ্চ করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আমান, নাটোর জেলা আহ্বায়ক শিশির মাহমুদ সহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে 24 ঘন্টা বাকি আছে। আসিয়ার অপরাধীদের দ্রুত বিচার না হলে সরকারের পরিণতি আগের সরকারের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সেই সাথে তনু, খাদিজা সহ সকল ধর্ষণের বিচারের দাবি জানানো হয়। এদিকে শিশু আসিয়া সহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে গাইবান্ধা সরকারি কলেজ থেকে মশাল মিছিলটি বের করা হয়। পরে শহরের ট্রাফিক মোড় এবং ডিবি রোড হয়ে মিছিলটি পুরাতন বাজার প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন এবং সমাবেশ হয়। আসিয়ার ধর্ষণকারীদের দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।
নারী শিশু নির্যাতনে তথ্য সংগ্রহ এবং আইনি সহায়তা নিশ্চিতে এবার বিশেষ সেল গঠন করেছে বিএনপি। দেশব্যাপী 84টি সাংগঠনিক জেলায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সেলের পক্ষ থেকে বিভিন্ন সেবা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দেশে ধর্ষণের মতো মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা আব্বাস। দেশব্যাপী আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে নারী শিশু নির্যাতন। এমন বাস্তবতায় নারী শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, গত 15 বছরের বিচারহীনতা সংস্কৃতির রেশ ধরেই এখনও ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। তা প্রতিহত করতেই কাজ করবে এই বিশেষ সেল। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, আসিয়ার চেয়ে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তা সামনে আসে না। ধর্ষণের মতো অপকর্মের সাথে জড়িতরা যেন আড়ালে থেকে না যায়, সেজন্য সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আসিয়ার চেয়ে করুন আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই, এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই, এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই। আপনারা লিখছেন না কেন? আপনাদের সাংবাদিকদের দায়িত্ব অনেক অনেক অনেক। এদিকে দলের প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনীতিতে নোমানের মতো নেতৃত্বের শূন্যতা জাতি দীর্ঘদিন অনুভব করবে। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারতে বসে ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলতে বেপরোয়া পতিত স্বৈরাচার। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগের 3 ঘন্টার মধ্যে অটোরিকশা চালক এবং এক যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে দিরাই উপজেলার গণিগঞ্জ বাজার এলাকায় ধর্ষণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দেয় এক কিশোরী। ভুক্তভোগী জানান, দিরাই বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় 2 যুবক গাড়িতে ওঠে। ধর্ষণের উদ্দেশ্যে সিএনজিটি গন্তব্য পথে না গিয়ে শান্তিগঞ্জের দিকে যেতে থাকে। গাড়ির পর্দা ফেলে মেয়েটির হাত মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালানো হয়। উপায়ন্তর না দেখে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয় ওই কিশোরী। পরিস্থিতি বুঝে পালিয়ে যায় 2 যুবক সহ অটোরিকশা চালক। গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ বিষয়ে শুক্রবার থানায় অভিযোগ করে ভুক্তভোগী, আর এর পরপরই অভিযান শুরু করে পুলিশ। সুনামগঞ্জের সাইডে নিয়ে যে পর্দা লাগাই লেছে গাড়ি, পরে জুড়ে আমার হাতের মধ্যে ধরে রাখছে, ছাড়ে না, মুখের মধ্যে ধরে রাখছে 2 হাত দিয়া, ছাড়ে না, অনেক সময় ছাড়ে না, 2 জনে ধরে রাখছে। কিন্তু আমার সারা লড়ার মধ্যে কিছু করতে পারি না। একটা লাভ দিয়া মোবাইল হাত থেকে নিয়ে কোণে দিয়া লাভ দিচ্ছে গাড়ির থেকে। ঝিনাইদহের শৈলকুপায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তের বাড়িতে ইট পাটকেল ছুড়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করে। জানায়, গত 3রা মার্চ ওই স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ধর্ষণ করেছে দেবতলা গ্রামের রিপন কাজী। পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। এর আগেও কয়েকবার তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে জানায় সে। বিষয়টি গোপন রাখতে তাকে কুষ্টিয়ায় নিয়ে চিকিৎসা করায় পরিবার। পরে স্থানীয়দের সাথে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই স্কুল ছাত্রীকে পরীক্ষা নিরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হবিগঞ্জে উচ্চ শব্দে গান বাজানো কেন্দ্র করে বাকবিতণ্ডা এবং পরে বিয়ে বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার দুপুরে বাহুবল উপজেলার ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘোষপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল কনের, আর সেখানে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ করে পাশের আলমপুর গ্রামের কয়েকজন যুবক। এক পর্যায়ে তারা কনের বাড়ির লোকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই জেরে বিয়ের আগে শুক্রবার দুপুরে কনের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় আহত হয় কনের মা, চাচি সহ অন্তত 15 জন। আহতদের মধ্যে 2 জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং 3 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রিয় ছাত্রদের কাঁধে চেপেই বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। 3 দফা জানাজা শেষে শুক্রবার বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেছেন, আরেফিন সিদ্দিকের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার জানাজা এবং দাফনের স্থান নির্ধারণ হয়েছে। তবে প্রিয় শিক্ষককে তার কর্মস্থলে না নিয়ে যাওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এমনই বিদায় হয়তো প্রতিটি শিক্ষকেরই চাওয়া। নিজের কর্মজীবনের পুরোটাই উজাড় করে দিয়েছিলেন যে ছাত্রদের জন্য, সেই ছাত্ররাই প্রিয় স্যারের শেষ যাত্রার সঙ্গী। শুক্রবার বিকেলে আজিমপুর কবরস্থানে আরেফিন সিদ্দিকের মরদেহ যখন নিয়ে আসা হয়, তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা। এর আগে সকালে আরেফিন সিদ্দিকের মরদেহ নিয়ে আসা হয় ধানমন্ডির নর্থ রোডে। আজীবন মিষ্টভাষী হিসেবে পরিচিত আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন এলাকাবাসী, ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। যুগের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন। আমাদের যেমন পাবলিক হেলথ, আমাদের রোবোটিক্স, আমাদের আবহাওয়া বিজ্ঞান, যেটা এখন আমাদের শিক্ষার্থীরা শিক্ষাও গ্রহণ করছে, বিদেশেও যাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয় কিন্তু উপকৃত হয়েছে। ধানমন্ডি ঈদগাহ মসজিদের ভেতরে অধ্যাপক আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজার পর বাইরের ময়দানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা, যাতে অন্যদের সাথে অংশ নেন স্যারের প্রিয় ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আরেফিন স্যার হলো চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরেফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন, ছেলে মেয়েদের সমস্যার সমাধানের কথা বলতেন এবং খুব হাসি মুখে। আমরা চাচ্ছিলাম যে স্যারকে যেন ক্যাম্পাস থেকে আমরা তার সেই প্রিয় আঙিনা থেকে তাকে আমরা বিদায় দিতে পারি, কিন্তু অত্যন্ত অনুতাপের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেই ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো না। শেষ দফা জানাজার পর অধ্যাপক আরেফিন সিদ্দিকের মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। আরেফিন সিদ্দিকের পুরো নাম আবু হাসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য ছিলেন। কর্মজীবনে শিক্ষকতা করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এই মানুষটি শুধু বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ে নয়, একজন সজ্জন শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন পুরো দেশ জুড়ে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়, ফাঁকা ছিল কমলাপুর রেল স্টেশন। শুক্রবার দেওয়া হয়েছে 24শে মার্চের অগ্রিম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, টিকিট কাউন্টারে নেই ভিড়, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে ভোগান্তি, সেই গল্পগুলো এখন অতীত। 24 তারিখের টিকিট ওপেন হয়েছে, এটা অনলাইনে দেওয়া হচ্ছে, 100% অনলাইন, কাউন্টার কোনো টিকিট দিবে না। ঈদ উপলক্ষে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে আজ। ঘরে বসেই বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে পারছেন জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষজন। 1 সপ্তাহ চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। কাউন্টার টিকিট নেই কেন, এটা তো আমারও প্রশ্ন। কাউন্টার কেন টিকিট থাকবে না? অনলাইনে তো কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, তার জন্য তো নিজেরা এসে টিকিট কাটা উত্তম। কাউন্টারে অবশ্যই টিকিট রাখা দরকার। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল অংশের জন্য টিকিট দেওয়া হয়েছে। সেখানে আমাদের 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় 33,500 টিকিট দেয়া হবে।
রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পাবনার সাথিয়ায় নসিমন অটোরিকশা সংঘর্ষে বাবা এবং ছেলে নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। শুক্রবার দুপুরে পাবনার সাথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মাতপুর এলাকায় যাচ্ছিল, পথে নসিমনের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত হন 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পর আজিজুল হক এবং ছেলে আবু হুরাইরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আটঘরিয়া উপজেলার কৈজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা তারা। ছুটির দিনে জমজমাট ছিল ঈদ বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কও ক্রেতাদের ভিড়ে সরগরম। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যেই ক্রেতারা করেছেন ঈদ কেনাকাটা। এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা। বেচাকেনা জমে ওঠায় খুশি ব্যবসায়ীরাও। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমে ওঠে ঈদ কেনাকাটা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও ক্রেতাদের ভিড়ে সরগরম। সামনেই ঈদ, বর্ণিল সাজে সেজে উঠেছে আউটলেটগুলো। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা। ব্যবসায়ীরাও বলছেন জমে উঠেছে বেচাকেনা। এখানে এক ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায়। একবারে আমি জুতো কিনতে পাচ্ছি, আমার প্রয়োজনীয় জিনিস যারা আছে তাও কিনতে পাচ্ছি। বরাবরই যমুনা ফিউচার পার্কে শপিং করতে খুবই ভালো লাগে। অ্যান্ড অ্যাপেক্স থেকে আমি কেনাকাটা করেছি। মেইনলি এখন জুতা কিনেছি, এখন ড্রেস কিনা হয়নি। ড্রেস দেখার জন্যই ঘুরছি মেইনলি। ফ্যামিলির জন্য ড্রেস, নিজের জন্য কিনলাম, বেবিদের জন্য কিনলাম। ভালো ফুটফল হচ্ছে আজকে ফ্রাইডে, একটা পিক ডে, তো আমরা কাস্টমার পাচ্ছি, আশা করছি ভালো একটা সেল পাবো। ক্রেতাদের জন্য রুচিশীল ও আধুনিক সব পণ্য রয়েছে যমুনা ফিউচার পার্কের সব আউটলেটে। স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পাশাপাশি ক্রেতাদের সামনে থাকছে কোটি টাকার ঈদ উপহার পাওয়ার সুবর্ণ সুযোগ। গতবারের তুলনায় এবার কালেকশন খুব ভালো লাগছে, আর সবসময় যমুনা থেকে করা হয়। এখানে এমন একটা মার্কেট যেখানে আমি একটা মার্কেটের ভিতরে সব পাচ্ছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং। আম্মুর কাপড়, আব্বুর কাপড়, আমার কাপড়, সজীব ভাইয়ের কাপড় কিনতে এসেছি। লাস্ট 3-4 দিন ধরে আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি আর কি। তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আসতেছে কাস্টমার। ঈদের শেষ সময়গুলোতেও এই শপিং মলে কেনাকাটা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন কালেকশন আসবে বলেও জানান তারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দোল পূর্ণিমার শুভক্ষণে শুরু সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ফুল নৈবেদ্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজার মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় আচার। পূজা পাঠ শেষে হয় আবির খেলা। রঙের এই উৎসবে যোগ দেন সমবয়সী সব মানুষ। আবিরের রঙে যেন সমাজের সব অন্ধকার কেটে যায়, সেটাই ছিল প্রার্থনা। মনের অসুর বধ হোক, ভালোবাসার রঙে ছেয়ে যাক হৃদয়, এই প্রার্থনার মধ্য দিয়েই শুরু সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ফাল্গুন মাসে পূর্ণিমার পূর্ণ তিথির সকালে শুরু হয় পূজা। ফুল নৈবেদ্য আর যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় চলে নানা ধর্মীয় আচার, মন্ত্রপাঠ। অশুভকে হারিয়ে সকল মঙ্গলের দ্বার খুলুক করা হয় সেই প্রার্থনা। পূজা শেষ হওয়ার পরই হাজির হয় প্রতীক্ষিত সেই মুহূর্ত। বসন্তের যত রং তার সবগুলি দিয়েই পরস্পরকে রাঙিয়ে তোলার আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। রঙের এই খেলায় ছিল না বয়সের কোনো বাধা। আমি সবার জন্য প্রার্থনা করেছি ও আমার পড়াশোনার জন্য প্রার্থনা করেছি। আমি আজকে অনেক মজা করছি বন্ধুদের সাথে। আমি বন্ধুদের সাথে রন খেলছি, তারপরে ওদের অনেক রন মাখিয়েছি। এখানে এসে প্রার্থনা করলাম সকলের মঙ্গলের জন্য, জীবন যাতে সুন্দরভাবে যায়। পরিবারের সাথে আবির খেলা অনেক ভালো লাগছে, সামনের বছরও খেলতে চাই। আমরা অনেক আনন্দময়ী ঢাকেশ্বরী মন্দিরে এসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনেই বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই এই ঐতিহ্য পালন। আমাদের মেয়েরা যেন নিরাপদ থাকে, সে যে বয়সী মেয়েরা হোক, আমরা যেন তাদেরকে নিয়ে নিরাপদের হাঁটা চলাফেরা করতে পারি। এই বসন্তের হোলির রঙে রাঙিয়ে যাক সবার হৃদয়, সারা বছর মানুষ রঙিনভাবে থাকুক, এই প্রার্থনায় সবাইকে হ্যাপি হোলি। বসন্ত হচ্ছে রঙের একটা মাস, আর এই বসন্তের সময় হচ্ছে এই দোল পূর্ণিমাটা পড়ে। তো এই অনুষ্ঠানটা আসতে পারে আসলে আমাদের খুবই ভালো লাগছে। জীবনটা সুন্দর হয়, বাবা মাকে জানি সুস্থ রাখে ঈশ্বর। এই দিনে নিজের ও নিজের ভালোবাসার মানুষদের জন্য প্রাণ ভরে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে এবছর সীমিত ছিল দোলের আনুষ্ঠানিকতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্প পপুলেশন মুভমেন্ট অপারেশন এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশনের অধীনে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি এই সমস্যাগুলোর টেকসই সমাধান এবং দীর্ঘমেয়াদী মানবিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন এবং ইফতার সামগ্রী বিতরণ করেন। আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শহর থেকে এসে কাজ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজটা মেনে নিচ্ছে এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সহায়তাকারী 4 বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার এবং বৃহস্পতিবার কুয়ালালামপুরের 4টি স্থানে অভিবাসন চালায় অভিবাসন বিভাগ। আটক করা হয় অবৈধ এজেন্টদের। আটককৃত এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের বহু অবৈধ অভিবাসীদের ভুয়া নথি এবং আবাসনের ব্যবস্থা করত। গেল 1 বছর ধরে এই অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল চক্রটি। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন দেশের কমপক্ষে 134টি পাসপোর্ট, নগদ অর্থ, 4টি মোবাইল এবং একটা ল্যাপটপ জব্দ করেছে অভিবাসন বিভাগের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সদস্যরা। সোমবার আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি এস.এম. মোদাস্সের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আসিফ সহ আরও অনেকে। সভায় প্রবাসীদের নানান জটিলতা সমাধানের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা এবং প্রবাসীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের এই পজিটিভ সাইড যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরও অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে, ভিসার দুয়ারটা খুলে যাবে। কিন্তু আমরা আপনাকে এই কমিটমেন্ট এখনই দিতে পারবো না যে কতদিনের মধ্যে ভিসা খুলবে, বাট আমরা এইটা অ্যাসিওর করতে পারি যে উই আর ওয়ার্কিং অন ইট। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। বৃহস্পতিবার দেশটির সিফাতে এই নির্বাচনের আয়োজন করা হয়। এতে ভোট দিয়ে কার্যনির্বাহী কমিটির 9 সদস্যকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সদস্যরা হলেন আইনুল হক সরকার, মোহাম্মদ জসিমউদ্দিন, আখতারুজ্জামান সরকার, নোমান উদ্দিন মনির, তোফাজ্জল হোসেন মুকুল, মোহাম্মদ মকবুল আহমেদ, মিজানুর রহমান আল মারুফ এবং রফিকুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ মুইজ চৌধুরী। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার। এছাড়া নতুন কমিটিকে অডিও কলে শুভেচ্ছা বার্তা পাঠান সাবেক রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। বাংলাদেশ বিজনেস ফোরামকে অভিনন্দন জানাচ্ছি যে সুন্দর একটা নিরপেক্ষ একটা শান্তিভাবে একটা নির্বাচন হয়েছে। ভবিষ্যৎ বাহরাইন বিজনেস ফোরামকে একটা আরও উপকৃত কাজ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আগামী দিন যেন বিজনেস ফোরাম নিয়ে আরও সুন্দর ভালো কাজ বাংলাদেশ বাহরাইনের মাটিতে আপনাদেরকে উপহার দিতে পারে ইনশাআল্লাহ। এদিকে বাহরাইনে পর্দা নেমেছে কিশোর মেলার উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। বৃহস্পতিবার দেশটির মুহাররক শহরের একটি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আমির হামজা। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডিরেক্টর মোহাম্মদ মুইজ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আইনুল হক, মোহাম্মদ জসিমউদ্দিন, নোমান উদ্দিন মনির, খায়রুল বাশার সহ আরও অনেকে। অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। ওমানে আয়োজিত হয়েছে ইফতার এবং নৈশ ভোজ। বাংলাদেশে মালিকানাধীন প্রতিষ্ঠান দার আল মাহার ইঞ্জিনিয়ারিং ডিজাইনার্স অ্যান্ড কনসালট্যান্টসের উদ্যোগে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানী মাস্কাটের হালবান এলাকার একটি রিসোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির সিইও আবুল কালাম সাজ্জাদ। প্রবাসী দেশীয় প্রতিষ্ঠানের এই ধরনের আয়োজন দেশের ভাবমূর্তি বাড়াতে সহায়তা করবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। অনুষ্ঠানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বিভিন্ন উইংয়ের সদস্যদের পাশাপাশি ওমান বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে করা হয় বিশেষ দোয়া এবং মোনাজাত। আসলে এটা লক্ষ্য ছিল আমরা যারা প্রবাসী আছে এখানে অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, তো বছরে একটা দিন সবাই আসে, ইফতার ডিনার আয়োজনে সবাই আসে, সবাই একত্রিত হয়। এটা একটা মিলন মেলার মতো হয়, সবাই যার যার মতো করে মন প্রকাশ করে, এক দুসরের দেখা হয়। এটা খুব ভালো লাগে, এই জন্যই করা।
স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্সেলোনায় আয়োজিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল। বার্সেলোনার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল ওয়াকিদ। আরও অংশ নেন শাহাদুল সুহেদ, মিরান নাজমুল, লাইবুর রহমান, সালাউদ্দিন সহ আরও অনেকে। আলোচনার সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠান শেষে করা হয় বিশেষ দোয়া এবং মোনাজাত। ওমানের বিভিন্ন প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত হলো স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটের আল আমিরাত ফুটবল মাঠে আয়োজন করা হয়। টুর্নামেন্টটি উদ্বোধন করেন বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল্লাহ এবং বাংলাদেশের স্পোর্টস ক্লাব ওমানের সভাপতি মোহাম্মদ হানিফ। রাজনের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্বাস উদ্দিন হাসান সহ আরও অনেকে। দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ফুটবল এবং ঐতিহ্যের সাথে পরিচয় করাতেই ক্রীড়া সংগঠনটির এই আয়োজন। এতে অংশ নেয় তরুণ খেলোয়াড়দের 6টি দল। খেলায় লাল দলকে 1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালো দল। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের অর্থ সম্পাদক আইয়ুব আলী। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। বিবৃতিতে এই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র শফকাত আলী খান বলেন, আফগানিস্তান থেকে ট্রেনে হামলার নেতৃত্ব দেওয়া হয় আর তাদের সহযোগিতা করা হয়েছে ভারত থেকে। শফকাত আলীর অভিযোগ, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে থাকে। এদিকে ইসলামাবাদের অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিলেন। সবাইকে জিম্মি করে বিএলএ। পরে সেনা অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হয়। নিহত হয় 33 হামলাকারী। 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর এবং 1 ইসরায়েলি মার্কিন নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। শুক্রবার মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত চুক্তি মোতাবেক এই শর্তে রাজি হয় হামাস। জীবিত জিম্মির নাম এইডেন আলেকজান্ডার। পেশায় তিনি একজন মার্কিন ইসরায়েলি সেনা। এছাড়া 4 দ্বৈত নাগরিকের মরদেহ হস্তান্তর করবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর। বন্দী অবস্থাতেই মৃত্যু হয় তাদের। এদিকে কাতারের রাজধানী দোহায় চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা। বেশ কিছু প্রশ্ন এবং শর্ত রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থায়ী শান্তি নিশ্চিতে সংঘাত শুরুর মূল কারণগুলো বের করে তা সমাধানের দাবি জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, প্রস্তাব প্রত্যাখ্যানের পায়তারা করছেন পুতিন, যা ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন আর এই কারণেই বেঁধে দিচ্ছেন নানান শর্ত। রণক্ষেত্রে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হচ্ছে। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন। সেই প্রস্তাব নিয়ে এখন মস্কোতে রয়েছে মার্কিন প্রতিনিধি দল। 30 দিনের জন্য শত্রুতা বন্ধের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক শেষে পুতিন এই যুদ্ধবিরতি নিয়ে অবশ্য বেশ কিছু সংশয়ের কথাও জানিয়েছেন। তার দাবি 2000 কিলোমিটারের বেশি এলাকা এখন রণক্ষেত্র। বিস্তীর্ণ এই এলাকায় কেউ যুদ্ধবিরতির শর্ত ভাঙছে কিনা সেটি পর্যবেক্ষণ করবে কারা, কি হবে সেখানে যারা যুদ্ধ করছেন তাদের পরিণতি, এমন অনেক প্রশ্ন তুলে সেগুলোর সমাধান চেয়েছেন পুতিন। যুদ্ধবিরতির মাধ্যমে যে কারণে সংঘাত শুরু হয়েছে সেগুলোর সমাধান করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত, কিন্তু এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে এটির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলোর সমাধান করা যায়। যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং অবশ্যই আমরা এটিকে সমর্থন করি। অনেকগুলো বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, চুক্তি বিলম্বিত করে তা প্রত্যাখ্যান করতেই কৌশল অবলম্বন করেছেন রুশ প্রেসিডেন্ট। সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ট্রাম্পকে বলতে ভয় পাওয়ার কারণে বেঁধে দিচ্ছেন নানা শর্ত। যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আমরা সকলেই রাশিয়ার কাছ থেকে অত্যন্ত কৌশলী কথা শুনেছি। পুতিন মূলত এই প্রস্তাব প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পকে সরাসরি এটি বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, আরও ইউক্রেনীয়কে হত্যা করতে চান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদী। ইউক্রেন ইস্যুতে পুতিন সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই প্রত্যাশা তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।